আসসালামু আলাইকুম। ফেসবুকে আমাকে যারা ফলো করেন তারা ইতোমধ্যেই জেনে গেছেন যে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে অনূর্ধ্ব ১৯ দলের যে একটা সিরিজ হচ্ছে বগুড়া এবং রাজশাহীতে, সেই সিরিজটা টি স্পোর্টসে দেখাচ্ছে এবং সেখানে কমেন্ট্রি করছি। সো খুব কাছ থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সামনে আসছে ফেব্রুয়ারিতে। খুব কাছ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলটাকে দেখছি। ৫ ম্যাচের সিরিজের ২য় ম্যাচটা বৃষ্টির কারণে বগুড়াতে পরিত্যক্ত হয়ে গেছে। ১ম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। যদিও ফুল ম্যাচ হয়নি, ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে বাংলাদেশ জিতেছিল ৫ রানে। ৩য় ম্যাচ এবং ৪র্থ ম্যাচ আফগানিস্তান কিন্তু জিতে গেছে এবং এই মুহূর্তে আফগানিস্তান ২-১ এগিয়ে রয়েছে। তার মানে আফগানিস্তান এই সিরিজটা হারবে না। আগামীকালকে ফাইনাল ম্যাচে বাংলাদেশ যখন নামবে, বাংলাদেশ হয়তোবা সর্বোচ্চ সিরিজটা ড্র করতে পারবে, অথবা আফগানিস্তান যদি ম্যাচটা জিতে তাহলে সিরিজটা আফগানিস্তান জিতে যাবে। এখন এই ধরনের আন্ডার 19 লেভেলে আসলে যখন এভাবে খেলা হয় ওয়ার্ল্ড কাপের আগে, তখন ডেফিনেটলি এটা আসলে প্রস্তুতির ব্যাপারটা অনেক মুখ্য হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে এই যে ৩টা ম্যাচ দেখলাম, ৩টা ম্যাচ দেখে আমার কিছু অবজারভেশন হচ্ছে যে আজকে একটু শেয়ার করব। প্রথমেই ইতিমধ্যেই আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে বাংলাদেশের হয়ে কারা এখানে ভালো করছেন। ইকবাল হোসেন ইমন খুব ভালো করছেন। প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছেন, গতকালকে ৬ উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচেও একটা উইকেট পেয়েছেন। বোলিংয়ে তিনি খুব ভালো করছেন। ব্যাটিংয়ে কালাম সিদ্দিকী অল ইন মিডল অর্ডারে ব্যাট করেন। তিনি প্রথম ম্যাচে একটা 100 পেয়েছেন। রিজান প্রথম ম্যাচে একটা 50 পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে রিজান এবং অল ইন দুজনই 50 পেয়েছেন। দ্বিতীয় মানে তৃতীয় ম্যাচ যেটা ছিল। চতুর্থ ম্যাচের অবস্থা ভালো না। আমরা চতুর্থ ম্যাচের একটা জায়গায় যদি বলি, আব্দুল্লাহ চতুর্থ ম্যাচে বাঁহাতি উইকেট কিপার ব্যাটার, তিনি কিন্তু ৯৫ রান করেছেন। এখন মূলত আসলে আজকে ভিডিওটার টাইটেল এবং থাম্বনেইলে আপনারা বুঝে গেছেন আমি আব্দুল্লাহর এই ৯৫ রানের কথা বলছিলাম, যে এই ৯৫টা রান মানে সেঞ্চুরি করেননি তিনি, যে তার মধ্যে একটা যে একটা আক্ষেপ ছিল, এই সেঞ্চুরিটা তিনি যদি করতে পারতেন সেটা আসলে আদতে আব্দুল্লাহর ক্যারিয়ারের অনেক ক্ষতি করত। বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে এই ধরনের 100 গুলো। কেন, সেই প্রসঙ্গে কথা বলবো। প্রথমে একটু খুব ছোট্ট করে বাংলাদেশ দলের টপ অর্ডারের ফেলিউর নিয়ে যদি বলি, এই সিরিজে ৩টা ম্যাচেই আমরা কিন্তু মোটামুটি একই চিত্র দেখেছি, বাংলাদেশ ইনিংসেও আফগানিস্তান ইনিংসেও। ৩টা ম্যাচেই প্রথমে তারা ব্যাট করেছে। আফগানিস্তান ইনিংসে প্রত্যেক দিনই কিন্তু একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে একদম প্রথম ম্যাচে আমরা দেখেছি যে ২ ওপেনার একটা 50+ পার্টনারশিপ করেছেন, কিন্তু তারপর ২টো উইকেট খুব জলদি পড়ে গেছে। পরের ২ ম্যাচে হয়তো ওপেনিং পার্টনারশিপটা অত ভালো হয়নি, কিন্তু প্রথম উইকেট পড়ে যাওয়ার পরেও ৫০-এর আগে কখনো তাদের দ্বিতীয় উইকেট পড়েনি, কিন্তু তারপরেও ৫০-৫৫ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়া মানে আপনি কিন্তু বোলিং টিমকেই এখানে এগিয়ে রাখবেন। সো ৩টা ম্যাচেই আফগান ওপেনারদের এই অবস্থা যদি আমরা বলি, আফগানদের মধ্যে আমরা দেখেছি যে ফয়সাল নাম্বার 3-তে তিনি ব্যাট করেন, ফয়সাল খান, তিনি ৩টা ম্যাচেই কিন্তু ওই যে প্রথম উইকেট পড়ার পর যে বললাম যে ৫০-এর আগে কখনো দ্বিতীয় উইকেট পড়েনি, ওই প্রথম ম্যাচে ফয়সাল একটা 30+ ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ফয়সাল কিন্তু 100 করেছেন। আর ফয়সালের সাথে উজায়রুল্লাহ, যিনি নাম্বার 4-এ ব্যাট করেন, তিনি প্রথম ম্যাচে ১৪০ রান করেছেন, তিনি তৃতীয় ম্যাচে ৩৩ রান করেছেন এবং চতুর্থ ম্যাচে তিনি ৭২ রান করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওদের টপ অর্ডারের কথা যদি বলি, টপ 4-এর কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, যে প্রথম উইকেট ইদার ওপেনিংটা ভালো হচ্ছে, অথবা ওপেনিং এর মধ্যে একজন অন্তত ৫০ রান পর্যন্ত টিকে থাকছেন, দলীয় ৫০ রান। আর নাম্বার 3, নাম্বার 4 প্রতি ম্যাচেই ডেলিভার করছেন। নাম্বার 3, নাম্বার 4 ফয়সাল এবং উজায়রুল্লাহ, তারা প্রথম ম্যাচে ৮৪, তৃতীয় ম্যাচে ৭৯ এবং গতকালকে চতুর্থ ম্যাচে ১২১ রানের পার্টনারশিপ করেছে। এবং প্রত্যেকটা ম্যাচেই আমরা যদি দেখি যে আফগানিস্তান কিন্তু 250+ করেছে। ফোর্থ ওডিআই গতকালকে তারা 258 করেছে, থার্ড ওডিআইতে 275 করেছে, ফার্স্ট ওডিআইতে 265 করেছে। পক্ষান্তরে বাংলাদেশের আমরা যদি টপ অর্ডারের কথা বলি, প্রত্যেক ম্যাচেই আমরা যদি দেখি, প্রথম ম্যাচে ১৪-১৫ রানের মধ্যে বাংলাদেশের ২ ওপেনার চলে গেল। তারপর হচ্ছে আমি যদি টপ 3 হিসেবে বলি, ৬০ রানের মধ্যে বাংলাদেশের টপ 3 আউট। তৃতীয় ম্যাচে ৪৫ রানের মধ্যে বাংলাদেশের টপ 3 আউট। চতুর্থ ম্যাচে আজিজুল হাকিম তামিম, তিনি বললেন যে তারা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, ডিফারেন্ট প্ল্যান করলেন। তো সেদিন হচ্ছে যে জাওয়াদ আবরারকে 1 ডাউনে নামিয়ে তামিম ওপেন করলেন। এখন একটা স্ট্র্যাটেজি তাদের ছিল, সেটা বোঝা গেছে, যেটা ম্যাচ পরবর্তী যেই প্রেজেন্টেশন ছিল সেখানেও তিনি বলেছেন যে ওনাদের একটা প্ল্যান ছিল। প্ল্যানটা খুব এভিডেন্টলি বোঝা গেছে যে অ্যাটাক করে খেলা।
সো তামিম প্রথমে একটা ছক্কা মারলেন, তারপরে কি করলেন, তিনি অ্যারাউন্ড দ্য উইকেট আসে একজন পেসারের ভেতরের দিকে আসে বল ক্রস ব্যাটে খেলে আউট হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, একটা প্ল্যান যেহেতু ছিল এক্সিকিউট করতে পারেননি, ভুল হয়ে গেছে, আউট হয়ে গেছেন। রিফাত বেগ তিনিও টানা কিছু 4 মারলেন, আউট হয়ে গেলেন ওভার অ্যাটাকিং হতে গিয়ে। সো দুইটা উইকেট যখন পড়ে গেল তখন কিন্তু তাদের প্ল্যান বিতে শিফট হওয়ার মতো অবস্থা নেই, মানে মানসিকতাটা এখনো গড়ে ওঠেনি। জাওয়াদ আবরার ওভার অ্যাটাকিং হতে গিয়ে আউট হয়ে গেলেন। তাহলে ব্যাপারটা কি ঘটলো, প্রথম ম্যাচে 60 রানের মধ্যে 3 উইকেট পড়ে গেল, তৃতীয় ম্যাচে 45 রানের মধ্যে 3টা উইকেট পড়ে গেল, এবং গতকালকে চতুর্থ ম্যাচে 29 রানের মধ্যে 3টা উইকেট পড়ে গেল। এখন প্রথম ম্যাচে এরপরে কালাম সিদ্দিকী অলিন একটা দুর্দান্ত 100 করেছেন, রিজান হোসেন একটা ভালো 50 করেছেন, দুজন মিলিয়ে 139 রানের একটা পার্টনারশিপ করেছেন। দ্বিতীয় ম্যাচেও 45-এ 3 উইকেট পড়ে যাওয়ার পরেও অলিন এবং রিজান মিলে মোটামুটি 93 রানের একটা পার্টনারশিপ করেছেন, যদিও তারপরে ওই পার্টনারশিপটা ভাঙার পর বাংলাদেশ হুড়মুড়িয়ে ভেঙে যায় এবং খুব বড় ব্যবধানে হারে। চতুর্থ ম্যাচে এখন সব সময় তো দুইজন ভালো খেলতে পারবেন না, মানে অল ইউ নিড ওয়াজ জাস্ট ওয়ান ডেলিভারি। কালামও একটা ভালো ডেলিভারি পেয়েছেন এবং দুঃখিত, রিজানও একটা ভালো ডেলিভারি পেয়েছেন, দুজনই আউট হয়ে গেলেন। এবং ঘটনাটা কি ঘটলো, গতকালকে 40 রানে বাংলাদেশের 6 উইকেট পড়ে গেল, তার মানে টপ অর্ডার বারবার ফেল করছে। তাহলে কি জানলাম, কি বুঝলাম, যে তাদের যেই প্ল্যানটাই থাকুক সেই প্ল্যানটা এক্সিকিউট করার মতো একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি বা প্ল্যান যখন ফেল হইতে থাকে তাহলে সেখানে প্ল্যান বিতে শিফট করার মতো মানসিকতা বা হয়তো বা প্ল্যানও ছিল না, মানসিকতা অথবা সেই স্কিলটাও আমি জানি না এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়। এবার আসি হচ্ছে যে 40 রানে যখন 6 উইকেট পড়ে গেল, টার্গেটটা 259, তারপর হচ্ছে বাঁহাতি আব্দুল্লাহ এবং ডানহাতি দেবাশিস দেবা, যিনি পুরো সিরিজে গতকালকে সুযোগ পেয়েছেন, তারা হাল ধরলেন, শুরুর দিকে একদম ঠেকালেন। আমরা কমেন্ট্রিতে বলছিলাম যে এখন আসলে, কারণ অষ্টম ওভারে 6 উইকেট পড়ে গেছে, সো ওভারও প্রায় 42-43টা বাকি রয়েছে। তো আমরাও তখন কমেন্ট্রিতে বারবার বলছিলাম যে আমরা পজিটিভ থাকারই চেষ্টা করছি, যে আন্ডার-19 তাদের এক্সপেরিয়েন্সের অভাব রয়েছে, এগুলো লার্নিং অপরচুনিটি, এগুলো এখন তাদের নায়ক হবার অপরচুনিটি। সো নায়ক কিন্তু হয়ে যাচ্ছিলেন দুজন। প্রথম দিকে তারা 23 বলে 2 রানের একটা পার্টনারশিপ ছিল শুরুতে, তারপর তারা কাউন্টার অ্যাটাক শুরু করলেন। 10 ওভারে বাংলাদেশের রান ছিল 41, 6 উইকেটে। 20 ওভারে বাংলাদেশ কিন্তু, মানে 11 থেকে 20, এই 10 ওভারে তারা কিন্তু 61 রান সংগ্রহ করেছিল আব্দুল্লাহ এবং দেবাশিস। তারপরের 20 ওভারেও তারা নট আউট ছিলেন, কিন্তু তখন আবার রান কমে আসলো, আফগানিস্তান তখন চেপে বসেছে, 33 রান তারা সংগ্রহ করতে পেরেছেন। ইস্যু ওইটা না, কারণ সব মিলিয়ে আমরা যদি দেখি যে 11 থেকে 30 এই 20 ওভারে তারা কিন্তু 94 রান করেছে, যেটা বাংলাদেশকে তখনও ট্র্যাকে রাখছে। এবং সবচেয়ে বড় কথা, আব্দুল্লাহ একটা প্রান্ত ধরে খেলছিলেন, দেবাশিস মোটামুটি মারার বল পেলে মেরে দিচ্ছিলেন, খুব সুন্দরভাবে পার্টনারশিপটা গড়ে উঠছিল। 108 রানের মাথায় দেবাশিস আউট হয়ে গেলেন। ইনফ্যাক্ট 40 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর বড় স্বপ্ন দেখাটাও একটু কঠিন, তারপরও দুজন লড়াই করেছেন। এরপরে আমরা দেখলাম যে এখন স্বাধীন যখন ব্যাটিং এ নামলেন, বুঝলাম যে স্বাধীন আসলে ব্যাটিংটা পারেন না, তারপরও স্বাধীন 40-45 বল পর্যন্ত খেলে, ইফ আই এম নট রং, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, স্বাধীন সম্ভবত শেষ পর্যন্ত নট আউটে ছিলেন। তো এখন স্বাধীন এবং আব্দুল্লাহ তাদের পার্টনারশিপটার দিকে যদি আমরা তাকাই, তখন কিন্তু আমরা দেখলাম যে আব্দুল্লাহ আসলে চেষ্টাটাই ছেড়ে দিয়েছেন, তিনি স্বাধীনকে দিয়েই খেলাচ্ছেন। মাঝখানে আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, বাট 42 থেকে 45 বা 41 থেকে, মানে এরকম 2-3টা ওভারের একটা স্প্যান ছিল আমার যতদূর মনে পড়ে, টানা 3টা ওভারে আব্দুল্লাহ স্ট্রাইকেই ছিলেন না, স্বাধীন পুরোটা সময় স্ট্রাইকে ছিলেন। পুরো ওভার তিনি ঠেকায় 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 লাস্ট বলে সিঙ্গেল নিচ্ছেন। যখন ওভারের মাঝখানে সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল তখন আব্দুল্লাহ ডাবল নিয়েছেন, মানে স্বাধীনকেই আবার স্ট্রাইক ফিরিয়ে দিয়েছেন। তো এই যে এই ব্যাপারটা, মানে এই যে একটা সেন্সের ব্যাপার, এই সেন্সটা কিন্তু এখনো তাদের মধ্যে ডেভেলপ করেনি, যেটা কালকের খেলায় আমরা খুব ভালোভাবে দেখেছি। সো এইভাবে একটা পর্যায়ে হচ্ছে যে যখন রিকোয়ার্ড রান রেট 8 থেকে আস্তে আস্তে উঠতে 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 12তে চলে গেল, আব্দুল্লাহ ততক্ষণে প্রমাণ করে দিয়েছেন তিনি কিন্তু অত বড় হিটার না। সো খেলাটা ততক্ষণে বাংলাদেশের নাগালের বাইরে চলে গেল। তারপরে দেখলাম যে আব্দুল্লাহর মূল যেই স্ট্রাগল সেটা ছিল আসলে 100 করার জন্য, তিনি 100 করার জন্য চেষ্টাটা করছিলেন। তো ওই জায়গাটাতেই আমি আসলে কমেন্ট্রিতে অন এয়ারে বলছিলাম যে আমাদের চোখ হচ্ছে আব্দুল্লাহ শতকটা করতে পারেন কিনা, কিন্তু অফ এয়ারে আমি বারবার বলছিলাম যে আমি আসলে চাইবো আব্দুল্লাহ যেন শতকটা না করেন, কারণ এই শতকটা পেয়ে গেলে তিনি একটা আত্মতুষ্টিতে ভুগবেন যে আমি 100 তো করছি, এটাই তার ক্যারিয়ারটাকে খেয়ে দিবে। তিনি শেষ পর্যন্ত 95 রান করে আউট হয়ে গেছেন, 2 বল বাকি থাকতে, 2 বলে বাংলাদেশে তখন 55 রানের মতো দরকার, 95 রান করে ডাউন দ্য উইকেট এসে এই 95 রান করতে তিনি 160-65 বলের মতো খেলেছেন। তো এই যে একটা ব্যাপার, 160-65 বল খেলে তিনি যদি 100 করে আউট হয়ে যেতেন,
40-এ 6 উইকেট পড়েছে, সেখান থেকে আপনি হিসাব করলে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছেন বলা যেতে পারে। কিন্তু তিনি তার ইনিংস এবং দেবাশিসের সাথে পার্টনারশিপটা দিয়ে বাংলাদেশকে কিন্তু এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে বাংলাদেশ চাইলে একটু পুশ করলে মানে জিততেও পারতো, হয়তো 20% 30% একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা কিন্তু আব্দুল্লাহ চেষ্টাটাই করেননি। এই জায়গাটাতেই হচ্ছে যে সমস্যা, এবং এই জায়গাটাতেই বলবো যে আন্ডার-19-এর এই ছেলেগুলো এখনো সামনে অনেক সময় পড়ে আছে, এই জায়গাগুলোতে ফোকাসটা করতে হবে। এই জায়গাগুলোতে যদি ফোকাস করতে না পারেন তাহলে আসলে আমাদের ওই ওয়ানডে টিমে এখন যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকুয়ামটা থাকবেই। আর আমরা যদি টপ অর্ডারের কথা বলি, টপ অর্ডার কেন যেন বাংলাদেশের কোনো লেভেলেই কোনো ক্রিকেটেই টপ অর্ডার ক্লিক করছে না। আমরা দেখেছি আন্ডার-19 হোক, জাতীয় দল হোক, কিংবা ওমেন্স ক্রিকেট হোক, কোথাও আসলে টপ অর্ডার ক্লিক করছে না। সো এই হচ্ছে মোটামুটি একটা অবস্থা। সো অবভিয়াসলি কালকে বাংলাদেশ আন্ডার-19 আফগানিস্তানের সাথে খেলবে, কমেন্ট্রিতে থাকবো, দেখার আমন্ত্রণ থাকবে। আর চাইবো বাংলাদেশ অবশ্যই ম্যাচটা জিতুক, কিন্তু আমি চাইবো টপ অর্ডার থেকে অন্তত দুজন যেন একটা ভালো স্কোর করেন। আর যদি না হয় এই ধরনের সিচুয়েশনে আরেকটু ম্যাচিউরিটি দেখান প্লেয়াররা। ওই এক অল ইন বা রিজানের উপরে ভর করে যেন বসে থাকতে না হয়। অল ইন এবং রিজান এই দুজনের কথা যদি বলি, সেই সাথে ইকবাল হোসেন ইমন, এই তিনজন প্লেয়ারকে আমার কাছে এই সিরিজে স্ট্যান্ড আউট পারফর্মার মনে হচ্ছে বাংলাদেশের পক্ষে, এবং আমি আশা করব তারা আমাদেরকে ভবিষ্যতে অনেক বড় প্লেয়ার হিসেবে নিজেদেরকে নিজেদেরকে অনেক বড় প্লেয়ার হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে উপহারটা দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার মন্তব্য সেখানে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।